দিনে জামাতের কর্মসূচির কথা আপনি চিন্তা করেন, আপনি দেখবেন যে জামাতের আমির ডক্টর শফিক তিনি চট্টগ্রামে যে তাদের ঐতিহাসিক যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে তারা নির্বাচনী সমাবেশ করছেন এবং সেই সমাবেশে তিনি যে ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করেছেন, অবস্থার দৃষ্টি মনে হচ্ছে তিনি ধৈর্য হারিয়ে ফেলেছেন। তার খুব রাগ হচ্ছে, তার ভীষণ রকম মেজাজ গরম হচ্ছে এবং তিনি যেটি বলছেন যে যদি জামাত ক্ষমতায় আসে এবং আপনারা যদি জামাতকে ভোট দেন তাহলে জামাতের এই রাষ্ট্র ক্ষমতা, তাদের যে এক্সিকিউটিভ পাওয়ার, এটা প্রয়োগ করে তারা দুর্নীতিবাজ যারা লোকজন রয়েছেন, যারা জনগণের হক মেরে দিয়ে পেটের মধ্যে পড়েছে, সেই তাদের পেটের মধ্য থেকে সে টাকা বের করে তিনি আনবেন এবং সেই অর্থ, দুর্নীতির যে অর্থ, এটি রাষ্ট্রীয় কোষাগারে জমা করবেন এবং দুর্নীতিবাজদেরকে তিনি দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। স্পষ্টতই তার এই যে হুমকি, এই হুমকি বিএনপির উপর। কেন? বিএনপি সাম্প্রতিক সময় নানা রকম কথা বলে, ন্যারেটিভ তৈরি করে, সামনে পিছনে নানা রকম জটিলতা দিয়ে জামাতের রাজনীতি এবং ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের যে ব্যক্তিগত জীবন, এটিকে রীতিমতো হুমকির মধ্যে ফেলে দিয়েছেন। সাম্প্রতিক সময় যে তার এক্স হ্যান্ডেলে হ্যাক হয়ে যাওয়া এবং একটি যাকে বলা হয় নারীদেরকে একটি গালি দেওয়ার সংক্রান্ত বিষয় নিয়ে বিএনপির যারা লোকজন তারা এতটা সারা বাংলাদেশ উত্তাল করে ফেলেছে এবং বিএনপির নারী নেত্রী, নারী কর্মী এবং নারীবাদী বিভিন্ন সংগঠনগুলোকে যেভাবে বিএনপি শফিকুর রহমানের বিরুদ্ধে নামিয়ে দিয়েছে, তাতে করে জনাব শফিকের যে ভাবমূর্তি, তার যে চেহারা সুরত, তার যে অস্তিত্ব, তার যে পদ পদবী, ঠিক তিনি যা, তার সঙ্গে আসলে এই রাজপথে তাকে নিয়ে যে ন্যারেটিভগুলো তৈরি করা হচ্ছে এগুলো মানায় না। শুরুতে বললাম যে রাজনীতির যে বরফ এটা গলছে না, এই বরফ আরো শক্তিশালী হচ্ছে এবং তীক্ষ্ণ হচ্ছে। তার প্রমাণ জামাতের আমির যখন গেছেন চট্টগ্রামে, সেখানে একটি উলফ যেটিকে বলা হয় নেকড়ে, বরফ মেরু অঞ্চলের নেকড়ে অনেকগুলো বৈশিষ্ট্য আছে। সেই মেরু অঞ্চলের নেকড়ে, পিছনে বরফ আচ্ছাদিত মেরু অঞ্চল এবং তার মধ্যে সফেদ সাদা পোশাক এবং শ্বেত শুভ্র দাড়ি সম্বলিত জামাতের আমির যেভাবে দাঁড়িয়ে আছেন, এর মাধ্যমে তিনি কি ইঙ্গিত দিতে চাচ্ছেন বিএনপির জন্য, প্রতিপক্ষের জন্য, দেশবাসীর জন্য, এটি নিয়ে আর এক দফা আলোচনা করবো। এবার একটু বিএনপিকে নিয়ে কিছু বলা যাক এবং বিএনপির রাজনৈতিক ময়দান থেকে ঘুরে আসি। জামাতের আমির যখন চট্টগ্রামে, তখন ঠিক সেই সময়টাতে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি খুলনাতে গেছেন। খুলনার ওই অঞ্চলে রাজনৈতিক বিরোধ বহুকালের, বিএনপি রাজনৈতিক বিরোধ বহুকালের এবং ওখানে মূলত শহরের রাজনীতি পৌরসভার রাজনীতি বা সিটি কর্পোরেশনের রাজনীতি, ওটি জনাব মুজিবুর রহমান, ওটি জনাব নজরুল ইসলাম মঞ্জু, আমরা মঞ্জু হিসেবে জানি, উনি নামটা হয়তো ভুল হতে পারে, আপনি মাফ করে দেবেন, ওনার ডাকনাম মঞ্জু, আমাদের বন্ধু মঞ্জু ভাই। 2009 সনে তার সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছিল। তিনি আমার একই সংসদীয় কমিটির সতীর্থ ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের। তো সেই সুবাদে ব্যক্তিগতভাবে তিনি এবং তার পরিবারের সঙ্গে অসাধারণ একটি সম্পর্ক ছিল এবং আমরা দীর্ঘ সময় চায়নাতে একত্রে ভ্রমণ করেছি। তো তিনি আপাদমস্তক পায়ের নখ থেকে মাথা পর্যন্ত একজন জাতীয়তাবাদী আদর্শের সৈনিক এবং তার এলাকাতে যথেষ্ট জনপ্রিয়। তো 2009 থেকে আজ অবধি তিনি বারবারই দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ তাদের রোষানলে ছিলেন। আরো স্পষ্ট করে ভাবে বলতে গেলে বলা হয় যে তিনি জনাব তারেক রহমান সাহেবের রোষানলে ছিলেন। এখন পুরো খুলনা বিভাগের রাজনীতি যিনি ধারণ করেন, যার জনপ্রিয়তা কিংবদন্তি, যে কোনোভাবে তিনি পাশ করে আসার ক্ষমতা রাখেন, সাংগঠনিক ক্ষমতা যার হাতে, তিনি তারেক রহমান সাহেবের রোষানলে ছিলেন এবং এখন পর্যন্ত আছেন। তিনি যদিও মনোনয়ন পেয়েছেন, কিন্তু তিনি তারেক রহমান সাহেবের প্রিয় পাত্র নন। দ্বিতীয়ত, তারেক রহমান সাহেবের যিনি প্রিয় পাত্র মিস্টার বকুল, ছাত্র বিষয়ক সম্পাদক, তো তিনি আবার মঞ্জু সাহেবের মতো অতটা জনপ্রিয় নন। তারেক রহমান সাহেবের ক্ষমতায় যদি
দলের মধ্যে এই মুহূর্তে বাংলাদেশে 1 নম্বর ক্ষমতাধর ব্যক্তি থাকেন, তিনি জনাব বকুল। মিস্টার বকুল তিনি ঢাকা রাজনীতিতে তারেক রহমান সাহেবের প্রভাব দেখে তিনি উইদিন দ্য পার্টি অফিস, উইদিন দ্য লবিস্ট গ্রুপ, হি ইজ এ ভেরি পাওয়ারফুল ম্যান। কিন্তু তৃণমূলের রাজনীতিতে তিনি এখনো পর্যন্ত জনাব মঞ্জুর পর্যায়ে যেতে পারেননি। তো সেই অবস্থায় তারেক রহমান সাহেব খুলনায় গেছেন এবং সেই মঞ্জুকে ধারের কাছে আমি দেখলাম না। দেখলাম যেটা, যে তিনি তার যে প্রিয় ভাজন জনাব বকুল তার বাসায় গেছেন, সেখানে তিনি আহার সেরেছেন এবং সেই ছবি আমরা ইন্টারনেটে দেখতে পেলাম। কাজেই জাতীয়তাবাদী রাজনীতির যে বিরোধ, সেই বিরোধের পাদপীঠে বসে জনাব তারেক রহমান সাহেব তার পিতার মতো বিরোধ নিষ্পত্তি না করে বরং পুরনো বিরোধকে তিনি আরো উস্কে দিলেন। তো সে অবস্থায় খুলনার যে রাজনীতি, সেই রাজনীতিতে বিএনপি সম্ভবত ভালো করতে পারবে না, বরং এখানে অনেকগুলো জায়গা, খুলনা বিভাগের অনেকগুলো জায়গাতে জামাতের প্রাধান্য রয়েছে। এমনকি খুলনা যে জেলা, বিভাগ নয়, জেলার যে সংসদীয় আসন, বেশ কয়েকটি সংসদীয় আসনে তার যাকে বলা হয় জামাতের বেশ গুরুত্বপূর্ণ একটা অংশীদারিত্ব রয়েছে, শক্তিমত্তা রয়েছে। তো সেখানে তারেক রহমান সাহেব গেছেন। তো এটার রাজনৈতিক গুরুত্ব ভবিষ্যতে বোঝা যাবে, কিন্তু আমরা সেই খুলনা থেকে এসে যদি এখন সারা দেশে দেখি, সেটি হলো বিএনপি যারা নেতাকর্মী রয়েছে তারা জামাতকে ঠাট্টা মশকরা টিটকারি করার চেষ্টা করছেন, এবং এগুলোই যাকে বলা হয় সাইবার বুলিং, সেই সাইবার বুলিংয়ের মাধ্যমে এগুলো হচ্ছে। জামাত জান্নাতে টিকিট বিক্রি করছে, জামাত যদি ক্ষমতায় আসে তাহলে আসলে বাংলাদেশ কেমন জান্নাত হবে এটি বলা মুশকিল। তবে যারা পুরুষ রয়েছেন তারা 4টি করে বিয়ে করার সুযোগ পাবেন। এগুলো নিয়ে আসলে বিএনপি যারা লোকজন রয়েছেন তারা ঠাট্টা মশকরা করছেন। অন্যদিকে যারা বিএনপি নারী, তারা বলার চেষ্টা করছেন যে পুরুষ যদি 4টা বিয়ে করেন পৃথিবীতে, তাহলে আমাদের দশা কি হবে, আমাদের জন্য কি জামাত কিছুই করবে না? এবং এগুলো যারা অনেক নারী কর্মী আছেন জামাতের, ফেসবুক, টুইটার, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে যারা বেশ জনপ্রিয় হয়ে গেছেন টিটকারি করার জন্য, এরকম অনেক নারী কর্মী তারা জামাতের বড় বড় নেতাকে উপলক্ষ করে নানা রকম ঠাট্টা মশকরা টিটকারি তারা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে অনেকে বলার চেষ্টা করছেন যে ঠিক আছে, দুনিয়াতে আপনারা না পান, আখেরাতে গিয়ে আপনারা তো জান্নাতে গিয়ে আপনারা গেলমান পাবেন, আর আপনাদের পুরস্কার হিসেবে আপনাদের স্বামী যদি জান্নাতি হন আপনি তাদেরকে পাবেন। এখন অনেক মেয়ে বলার চেষ্টা করছেন এটা কি ধরনের কথা, দুনিয়া তো সেই ফতার বাবার সঙ্গে আমরা ঘর করলাম যার যন্ত্রণায় আমরা অতিষ্ঠ, আর সেই জান্নাতে গিয়ে যদি সেই একই ফতার বাপকে পাই তাহলে এটা আর নতুন কি হলো। এখন এগুলো নিয়ে ঠাট্টা মশকরা টিটকারি কিন্তু চলছে। এই টিটকারির মধ্যে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে তত মাঠের পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, আর রাজনীতির যে সম্পর্ক, সেই সম্পর্কটা ক্রমশ বরফে জমাটবদ্ধ হচ্ছে। আর ক্ষমতার যে বলয়গুলো রয়েছে, সেটা ক্যান্টনমেন্ট বলেন, বঙ্গভবন বলেন, যমুনা মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দপ্তর সেটি বলেন, আমেরিকা বলেন, দিল্লি বলেন, তারপর ইসলামাবাদ বলেন, বেইজিং বলেন, সব জায়গা থেকে যে খবর আসছে তাতে করে রাজনীতির বরফ গলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর রাজনীতির ময়দানের যে উত্তাপ সেটাও না কমে বরং বেড়ে যাচ্ছে। তাহলে বোঝার চেষ্টা করুন যে আপনার একদিকে সাহারা মরুভূমির সেই সাইমুম মরুঝড়, উত্তপ্ত মরুঝড়, আর অন্যদিকে অ্যান্টার্কটিকার যে বরফ, শীতল বরফ ক্রমশ আরও ঘনীভূত হচ্ছে। তো সেই লু হাওয়া এবং বরফ যদি 12 তারিখে মুখোমুখি হয়, 13 তারিখে এই বরফ আর যাকে বলা হয় লু হাওয়া, গরম হাওয়া, মরুঝড় একে অপরের সঙ্গে কোলাকুলি করে, মোলাকাত করে, কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে একবার একটু ভাবুন তো। পৃথিবীর কোনো কিছুই ফিজিক্সের বাইরে নয়, উদ্ভিদবিদ্যার মানে জীববিদ্যার বাইরে নয়। এই পৃথিবীতে কোনো রাজনীতি কেমিস্ট্রি ছাড়া হয় না। এখানে যেভাবে কেমিস্ট্রি হবে
ঠিক সেইভাবে হবে। আপনি নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড এই দুটো একত্রে মিশিয়ে দেবেন। তারপরে ফলাফল আশা করবেন মধু আর দুধ যেভাবে মিশালে একটা নতুন সুন্দর পানীয় তৈরি হয়, ওইরকম একটা উপসর্গ আপনি আশা করবেন। এটা কখনোই হবে না। দুধ এবং মধু মিশালে যা হবে, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড মেশালে ওই একই পরিণতি হবে, যার ব্যাখ্যা বিজ্ঞান দিয়েছে। আমাদের রাজনীতি তো একই অবস্থা। সারা বছর আপনি ঝগড়াঝাটি করবেন, গণ্ডগোল করবেন, আর শেষ রজনীতে এসে আপনার মধ্যে একটা মধুময় সম্পর্ক হবে। এটা পৃথিবীতে কখনোই হয় না। কি 13তম জাতীয় সংসদ নির্বাচন, যেটিকে বলা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, খুবই সন্নিকটে। আজকে যখন ভিডিওটি করছি সেই দিন থেকে এই নির্বাচনের আর মাত্র 9 দিন বাকি আছে। যারা নির্বাচনের পক্ষ সামগ্রী হয়েছেন তারা সর্বশক্তি দিয়ে নির্বাচনের মাঠে আছেন। যেখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেখানে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, যেখানে সংঘর্ষ, এক্সট্রিম পর্যায়ের সংঘর্ষ হচ্ছে, আর যেখানে মোটামুটি একতরফা নির্বাচন হবে। যদিও 90% যে নির্বাচনী আসন রয়েছে সেখানে নীরবতা বিরাজ করছে। এর কারণ হলো একক প্রার্থী হিসেবে সেখানে বিএনপির প্রার্থী শক্তিশালী। অনেকে বিদ্রোহী হয়েছেন, কিন্তু জুৎসই কোনো খবর আমরা পাচ্ছি না। তাহলে বাংলাদেশে যদি আপনি 300টি আসন ধরেন, 300টি আসনের মধ্যে 10% আসন, মানে সকলে 30টি আসন, 30টি আসনে প্রতিযোগিতা হচ্ছে, এবং 30টি আসনের মধ্যে 8 থেকে 10টি আসনে খবরাখবর জাতীয় মিডিয়াতে আসছে। আর বাকি 270টি আসনে নীরবতা, পিনপত্র নীরবতা। প্রার্থীদের মধ্যে কোনো, যাকে বলা হয়, উল্লাস নেই, উচ্ছ্বাস নেই। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন, লোকজন গা করছে না। নির্বাচন কি হবে কি হবে না, এখন এই সময়টিতে সেই ধরনের প্রশ্ন করা মানেই গণতন্ত্রের উপর চপেটাঘাত। এই ধরনের প্রশ্ন করা মানেই নির্বাচনের আয়োজন করছেন তাদেরকে অবমাননা করা। সরকার চাচ্ছেন যে এই ধরনের আলোচনা না হোক, কারণ সরকার এবার যে ইলেকশন করতে যাচ্ছে সেই ইলেকশনের ধরন এবং প্রকৃতি এই পৃথিবীতে ব্যতিক্রমধর্মী ঘটনা। সারা পৃথিবী চমকিত হবে। এর কারণ হলো একই সঙ্গে জাতীয় নির্বাচন, একই সঙ্গে গণভোট, এবং সেই গণভোটের মাধ্যমে মানে দুটো ভোট হবে, গণভোট আর হলো জাতীয় নির্বাচন। আর গণভোটের মাধ্যমে 3টি বিষয় এখানে বাস্তবায়িত হবে। 1 নম্বর হলো যে সরকার জুলাই সনদ তৈরি করেছে, তো সেই জুলাই সনদের স্বীকৃতি হবে যারা নির্বাচিত হবে তাদের মাধ্যমে। প্রথম, জুলাই সনদ স্বীকৃতি ছাড়া দ্বিতীয় জায়গাতে যাবে না। 3টা গেট তৈরি করা হয়েছে। প্রথম গেটটা হলো জুলাই সনদের, যাকে বলা হয় অনুমোদন, পার্লামেন্টের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হবে সেই জুলাই সনদের যে স্পিরিট, সেই স্পিরিট অনুযায়ী সংবিধানের যে সকল পরিবর্তন বা খসড়া তৈরি করা হয়েছে সেগুলোর অনুমোদন। এবং এই অনুমোদন না হওয়া পর্যন্ত পুরো যারা নির্বাচিত হলেন তাদের যে সংসদ সদস্য হিসেবে আইন প্রণয়নের যে স্বাধীন সার্বভৌম ক্ষমতা, বা জনগণ তাদেরকে যে ভোট দিয়েছে সেই ভোটের প্রেক্ষিতে তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতা কার্যকর হবে না। তো সেক্ষেত্রে তারা একটি সংবিধান অনুমোদন করবেন, তারপর সংসদ যথারীতি চালু হলেও হতে পারে। এখন এই যে সংবিধান পরিবর্তন হবে, সেই সংবিধানের অসংখ্য মৌলিক বিষয়াদি ইমপ্লাইড, পরোক্ষ এবং প্রত্যক্ষ কতগুলো মৌলিক চরিত্র রাষ্ট্র পেতে যাচ্ছে। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে, সংসদীয় কমিটিগুলোর ক্ষমতা বাড়বে, এবং সেখানে বিরোধী দল থেকে যারা নির্বাচিত হবেন তারা একছত্র ক্ষমতার অধিকারী হবেন। যিনি প্রধানমন্ত্রী হবেন সেই প্রধানমন্ত্রীর ক্ষমতা এতটা শর্ত সাপেক্ষ হয়ে পড়বে যে প্রধানমন্ত্রী বিরোধী দলকে অ্যাভয়েড করে, রাষ্ট্রপতিকে অ্যাভয়েড করে কোনো কাজই করতে পারবেন না। পার্লামেন্ট এমনভাবে গঠিত হতে যাচ্ছে মনে হবে যে একটা ঝুলন্ত পার্লামেন্ট। এখানে ব্রুট মেজরিটি নিয়েও যদি বিএনপি 280টা সিটও পায়, তবুও তারা এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তো এই সকল বিষয় আবার যেটা হচ্ছে যে আর্টিকেল 70 অনুযায়ী সংসদ সদস্যদের উপরে দলের যে কর্তৃত্ব থাকে এটিও এবার মারাত্মকভাবে রহিত হবে। ফলে সংসদে হাউকাউ, সংসদ সদস্যদের দল পরিবর্তন, এগুলো নিয়ে পাকিস্তানে যা কিছু হয়েছে বা হচ্ছে ঠিক ওইরকম একটা অনুরূপ
একটি অবস্থা বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে। আর এটা রাজনৈতিক দলে যারা নেতৃবৃন্দ, এই মুহূর্তে যারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার, নিজেদেরকে গণতান্ত্রিক শক্তি বলে ভাবেন, বিশেষ করে বিএনপি, তাদের জন্য এটি গলার কাটা, মিস্ত্রির ছুরি। তারা না যেতে পারছেন ডান দিকে, না যেতে পারছেন বাম দিকে। এই মুহূর্তে নির্বাচনে তারা যেভাবে তোড়জোড় করছেন, এই নির্বাচন যদি হয়ে যায় আর সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়গুলো তাদের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য মাস্টার প্ল্যান নিয়েছে, সেই বিষয়গুলো যদি তারা বাস্তবায়ন করে, তাহলে ওই যে শেখ হাসিনার জামাতে বিএনপি যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতাও তাদের থাকবে না। 2 নম্বর হলো যে এই কর্মের জন্য সবাই তখন জনাব তারেক রহমান সাহেবকে দায়ী করবে যে তিনি ভারতের সাথে সমঝোতা করে, আমেরিকার সাথে সমঝোতা করে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সমঝোতা করে সংসদীয় গণতন্ত্রের কবর রচনা করার জন্য এবং সংবিধানকে মানে সংবিধানের 12টা বাজানোর জন্য, এবং আলিরিয়া যে সংবিধান, ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই যে সংবিধান, কিংবা ধরুন হাসনাত আবদুল্লাহ সার্জিসদের সে জুলাই সনদ, নাহিদদের জুলাই সনদ, এইগুলোকে রাবার স্ট্যাম্প করার জন্য মূলত তারেক রহমান সাহেব এসেছেন একটা মিশন করার জন্য। আর এই মিশন বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে তাকে অবারিত যে সুযোগ সুবিধা এখন দেওয়া হচ্ছে, সেগুলো আগামীতে তার জন্য বুমেরাং হবে। এটা বিএনপির যারা লোকজন আছেন তারা বুঝতে পারেন। এবং সারা বাংলাদেশে বিএনপির যে অবস্থা হবে, সেই অবস্থা হবে পরিবর্তিত জায়গাতে বিএনপিকে সবাই বেঈমান, বিশ্বাসঘাতক, মুনাফিক মনে করতে পারে যদি মানে সরকার সফল হয়। তো কাজে এখন বিএনপি এই মুহূর্তে আসলে বিএনপির মধ্যে তো অনেক লোক রয়েছেন, সবাই তো আর লন্ডনে যেতে পারবেন না, সবাই তো আর রাষ্ট্রীয় প্রোটোকল পাবেন না, সবাই তো আর রাষ্ট্রীয় নিরাপত্তার বেষ্টনীতে থাকবেন না। ফলে যখন জনরোষ বাড়বে, জনগণের ঘৃণা বাড়বে এবং মুক্তিযুদ্ধের আদর্শ, সাংবিধানিক ভিত্তি থেকে শুরু করে যা কিছু আমরা এই মুহূর্তে গর্ব করি, সবগুলো যখন এই বিএনপি নামক একটি দল, তাদের দ্বারা নির্বাচিত একটি সরকার, এবং সেই সরকারের সঙ্গে আমেরিকা, সেই সরকারের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই সরকারের সঙ্গে জামাত, অন্য সবারই একটা যে পর্দার অন্তরালে যোগ সাজসে এই যে জুলাই সনদ বাস্তবায়ন এবং নতুন সংবিধান প্রণয়ন বা সংবিধান রচনা বা সংবিধান পরিবর্ধন পরিশীলিত করার যে কর্মযজ্ঞ আগামীতে আমরা শুনতে পাচ্ছি, তা বিএনপি রাজনীতিকে তছনছ করে দেবে। 1 2 নম্বর হলো যে ধরুন এসব কিছুই হলো না, কোনো কিছুই হলো না, কেবলই মাত্র একটি যে ম্যাটিকুলাস ডিজাইনের কথা হচ্ছে, সেই ম্যাটিকুলাস ডিজাইন অনুযায়ী একটা ফলাফল হলো, একটি নির্বাচন হলো, এবং সেই নির্বাচনে বিএনপি প্রধান বিরোধী দল থাকলো, যেটা 2009 সনে হয়েছিল। 2009 সনে বিএনপিকে যে কয়টি সিট দেওয়া হলো, এবারও বিএনপিকে ধরুন সেই কয়টি সিটই দেওয়া হলো, 30-35 আর বা 20-25, এবং এই সিটগুলো নিয়ে বিএনপি কথা বলতে পারবে না। এর কারণ হলো 2018 সনের যে নির্বাচনে বিএনপি কটা সিট পেয়েছিল? 8টি সিট। তো 8টি সিট নিয়ে তো তারা বগল বাজিয়েছে। ভবিষ্যতে যারা কর্তা ব্যক্তি তারা যদি বলে আরে বিএনপি তো অনেক জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, 2008 সনে তারা পেয়েছিল 8টি, আর 2026 সনে তারা পেয়েছে 18টি বা 28টি বা 38টি বা 48টি। বিশাল বিজয় বিএনপির। এটা তারেক রহমান সাহেবের নেতৃত্বেই এটা সম্ভব হয়েছে। তারেক রহমান সাহেব যদি না আসতেন তাহলে কি হতো? তারেক রহমান সাহেব যদি বিএনপির হাল না ধরতেন তাহলে এই 8টি সিট থেকে বিএনপি কি 28টি সিটে যেতে পারতো, 18টি সিটে যেতে পারতো, 38 বা 48টি সিটে যেতে পারতো? কি বিজয়! এরকম যোগ্য নেতা না হলে কি দেশ চলে? তিনি দেশ নেতা। এগুলো নিয়ে ভবিষ্যতে কি ধরনের কথাবার্তা হবে, আমি জাস্ট এই যে কথাগুলো বললাম, এটাকে আপনি সার্কোজিতে নিয়ে যান, সার্কাজিজমে নিয়ে যান, তাহলে বুঝতে পারবেন যে ভবিষ্যৎ কি হবে। এটা বিএনপির লোকজন বুঝে। অন্যদিকে যদি একটা ম্যাটিকুলাস ডিজাইনে এই যে এখন যে 10 দলীয় জোট রয়েছে, সেই 10 দলীয় জোটের সঙ্গে জাতীয় পার্টিকে ইনক্লুড করে দেওয়া হয়, জাতীয় পার্টিকে 30, 35, 40টা সিট দেওয়া হয়, তার সঙ্গে সঙ্গে জামাত, এনসিপি, অন্যান্য জায়গাতে দেখা গেল যে সেই তারা বিজয়ী হয়ে যায়। কি বলবেন বলেন তো? কিছু বলার আছে? নিজের গালে থাপ্পড় দেওয়া ছাড়া। তারপরে সে কপালে সেই মানে আমরা গ্রাম অঞ্চলে বলি মাদার গাছ, মাদার গাছ মানে মান্দার গাছ, বড় বড় কাঁটা থাকে গাছে, সেই মান্দার গাছের সঙ্গে আপনার কপাল যদি আপনি গুঁতো থাকেন,
তাহলে আপনার যে কপাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এরকম একটা ফলাফল ঘোষিত হওয়ার পরে আসলে আপনার কিছুই করার থাকবে না। ইউ হ্যাভ নাথিং টু ডু। অতীতে আমরা দেখেছি কার কতটুকু মুরদ আছে। 2014 সনে সারা বাংলাদেশ তছনছ করে দিয়েছিল বিএনপি এবং জামাত। কিন্তু যখন আওয়ামী লীগ সরকার শপথ গ্রহণ করে ফেললো, রাতারাতি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সব কিছু উলটপালট হয়ে গেল। রাষ্ট্র সরকারের তাবেদার শুরু করলো, প্রশাসন আমলাতন্ত্র তাদের তাবেদারি শুরু করলো, আর বিএনপি জামাত পালাতে আরম্ভ করলো। একই বছর 2018 আর 2024 তো মানে কিছুই ছিল না। একটা শব্দ করার ক্ষমতা বিএনপি জামাতের ছিল না। আওয়ামী লীগের যে ইচ্ছা তারা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে অথবা শেখ হাসিনা মরে যাবে, এরপরে বিকল্প কিছু একটা চিন্তা ভাবনা হবে। তো এই হলো রাষ্ট্র ক্ষমতা। তো সেক্ষেত্রে এখন যারা হালুম বীর সাচ্ছেন, মেরে ফেলবেন, খেয়ে ফেলবেন, একেবারে গদা দিয়ে পিটিয়ে শুয়ে ফেলবেন, বাংলাদেশে একেবারে কিয়ামত ঘটিয়ে ফেলবেন, অমুক ভবন দখল করবেন, অমুক ভবন যাকে বলা হয় ঘেরাও করবেন, পদ্মা মেঘনা যমুনার পানি তছনছ করে ছেড়ে দিয়ে দেবেন, তাদের জন্য বার্তা হলো যে যদি কোনো ম্যাটিকুলাস ডিজাইন হয়, সেই ডিজাইনে যদি কেউ জিতে, সেই জিতার ফলে যে সরকার গঠিত হবে এবং সেই সরকারে আমলাতন্ত্র, আমাদের যে আমলাতন্ত্র উইদিন 1 মিনিটের মধ্যে সেই সরকারের পিছনে সেই আমলাতন্ত্র আনুগত্য প্রকাশ করার জন্য, দাবিদারি করার জন্য দৌড় শুরু করবে রীতিমতো। আর আপনারা যারা আছেন তারা আঙ্গুল চুষবেন, উল্টো স্রোতে পালাবেন, আর চিন্তা করবেন হ্যাঁ আল্লাহ কি হলো, আমরা কি বাঁচবো। এটাই নিয়তি। এর কারণ হলো বাঙালির 1000 বছর ইতিহাসে খুব অল্প সময় তারা রুখে দাঁড়ায় এবং খুব অল্প সময় সেই রুখে দাঁড়ানো অবস্থায় তারা দাঁড়িয়ে থাকতে পারে, আর বাকি সময় তারা ইয়ানফসি করে, ভয় পায়, আতঙ্কগ্রস্ত থাকে, আর সবসময় ক্ষমতার পুজো করে। যার হাতে ক্ষমতা, যার হাতে লাঠি, তার কাছে গিয়ে তারা অবনত হয়। হোক সে অসুর, হোক সে গোকরা সাপ, হোক সে মা কালী, হোক সে অন্য কোনো অশরীরী আত্মা বা জিন, ভূত প্রেত। দেখেন না গ্রামাঞ্চলে কি হয়, ভূতের ভয়ে কত তাবিজ কবাজ করে, জিনের সাহায্য পাওয়ার জন্য বা জিনের আসর থেকে নিজেকে বাঁচানোর জন্য কত ঝাড়ফুঁক হয়। কি মনে হয় এগুলো জিন আছে, ভূত আছে, নাকি আপনার মনের মধ্যে জিন ভূত আছে? একই অবস্থা যখন এটা ফলাফল হয়ে যাবে, সেই ফলাফল হওয়ার পরে দেখবেন যে কত জিন এসেছে, কত ভূত এসেছে, কত শয়তান এসেছে, কত ইবলিস এসেছে, কত ফ্র্যাঙ্কেনস্টাইনের দানব এসেছে। আর সেই ভয়ে আপনি যে কিভাবে কাঁপবেন আপনি এখন কল্পনাই করতে পারছেন না। যে হাঁটু দিয়ে এখন দাম্ভিকতা দেখাচ্ছেন, জমিনের উপরে রেখে লেফট রাইট করছেন, সেই হাঁটু যে কিভাবে থরথর করে কাঁপবে আপনি কল্পনাই করতে পারবেন না। 2001 সন থেকে জাতীয় রাজনীতি দেখছি, 2009 সন থেকে ক্ষমতার রাজনীতি দেখছি, আর 2018 থেকে বিরোধী দলের রাজনীতি দেখছি। একই সঙ্গে দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ব্যবসা, অর্থনীতি সবকিছু দেখার আল্লাহ সুযোগ দিয়েছেন। আপনি বলুন তো 2001 সন থেকে কোন দাপটের লোকটা এখন পর্যন্ত টিকে আছে? 2001 সনে দাপট ছিল, আজকে আছে। 2006 সনে দাপট ছিল, আজকে আছে। কিংবা যারা বড় বড় কথা বলতেন তারা কোথায় আছে? কেউ নেই। ফলে আজকে যারা বড় বড় কথা বলছেন আপনি তাদের কাউকে খুঁজে পাবেন না। খুব অল্প লোক সময়ের বিবর্তনে টিকে থাকে। 25 বছর আমাদের এই সমাজে একটা মুখ টিকে আছে ধারাবাহিকভাবে, এরকম লোক হাতে গোনা 2-1 জন পাবেন না, হাতে গোনা 2-1 জন পাবেন না। এটাই বাস্তবতা। তো সেই অর্থে এই যে এখন নির্বাচনের তোড়জোড় শুরু হচ্ছে, আজ থেকে 8-9 দিন পরে নির্বাচনের সন্নিকটে 12ই ফেব্রুয়ারি তারিখে কি হবে আমরা জানি না, 13 তারিখে কি হবে তাও আমরা জানি না। এই যে জানি না, এর থেকে আমাদের আশঙ্কা তৈরি হচ্ছে। নানা জনে নানা কথা বলছে, নির্বাচন বয়কট, নির্বাচন বাতিল, নির্বাচন হয়ে যাচ্ছে, কারো কিছু করার থাকবে না, পৃথিবীর সেরা নির্বাচন হচ্ছে, ইত্যাদি নানা রকম ন্যারেটিভ যে যার মতো করে তৈরি করে কেউ আনন্দ উপভোগ করছে, আর কেউ বা আতঙ্কে থরথর করে কাঁপছে। আর আমরা সবাই এর ভুক্তভোগী। এর কারণ হলো সবকিছু যদি সঠিকভাবে এগোতো তাহলে আমাদের এই যে আতঙ্ক ভয়